চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 যাই মা। বাবা, প্রমাণ আমি তোমাকে এনেই দিব, দেখে নিও। ছেলেটার হাবভাব তো বদলে গেছে শুভর বাবা। ও একটা অহংকারী মেয়ে, ও কখনো আমার ভালোবাসার মর্যাদা দিতে পারবে না। ওকে বলে দিস, মনে থাকবে। নবীনদাকে ঠকানো ঠিক হবে না। আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না রে তুলি। তুমি এর মাঝে কেন এসছো? আমাকে আমার মতো ফায়সালা করতে দাও। কবির, এখন আবার কই যাচ্ছিস? কতক্ষণ ঘরে বসে থাকা যায়? দেখি। তুই লিখেছিস কবিরকে? হ্যাঁ মা। আমি লোভী? হ্যাঁ, লোভী আমি। তখন যদি নবীনের মতো মাঝে মাঝে তোমাদের বাড়িতে যেতাম তাহলে তো একটু পিঠাপুলি খেতে পারতাম, তাই না? এখন আর আফসোস করে কি করবেন? যা গেছে তা কি আর ফিরে পাবেন? হ্যাঁ, সেই জন্যই তো আফসোস করছি। আমাদের আলপনা মেয়েটা অনেক ভাগ্যবতী। কি সুন্দর একটা বর পাচ্ছে বলেন। যেমন দেখতে কার্তিকের মতো সুন্দর, তেমনি তার আচরণ। হ্যাঁ, সত্যি ভগবান আমাদের দিকে এবার মুখ ফেলে চেয়েছেন। আর কবির কি নিয়ে এখন চিন্তা করার কিছু নাই। ও আর কোনো ঝামেলা পাকাতে পারবে না, কারণ বিয়েটা ভালো ভালো হয়ে গেলেই হলো। রাত হলো, আমি শুই। কাঁথাটা দাও, আজকে একটু শীত শীত লাগছে। কল্পনা, তুমি আমাকে যা ইচ্ছে ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। কাল তুমি তোমাদের বাড়িতে যাবে, টাকা অলংকার যা পারো নিয়ে আসবে। আমার এখন অনেক টাকার দরকার। আমি গেলেই আমাকে টাকা অলংকার ওরা দিয়ে দিবে? তুমি এটা ভাবছো কি করে? ওরা তো আমাকে ঘরেই ঢুকতে দেবে না। তারা কি করবে না করবে সেটা আমার জানবার দরকার নেই। তুমি যাবে, টাকা নিয়ে আসবে, এটাই আমার শেষ কথা। এটা তোমার কেমন বিচার দীপক? কেন তুমি আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছ? যন্ত্রণার কি দেখেছো তুমি? যন্ত্রণা তো তুমি আমাকে দিয়েছো, আমার বাবাকে দিয়েছো।
দিনের পর দিন তোমার অপমানের জ্বালা আমরা সহ্য করেছি। বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে তুমি আমাদেরকে যে অপমান করেছো, তার তুলনায় তো এটা কিছুই না। এত তাড়াতাড়ি অস্থির হলে তো চলবে না কল্পনা। যদি সেই শাস্তি আমাকে দিতে চাও, তাহলে আমাকে মেরে ফেলো না, আমি একটুও বাধা দিব না। এত সহজে তো আমি তোমাকে মরতে দেব না। বেঁচে থাকতে হবে তোমাকে। একটু একটু করে যন্ত্রণা সহ্য করবে তুমি। আমি হাত জোর করছি দীপক, তুমি আমাকে এরকম আদেশ করো না। তুমি আমাকে মরে যেতে বলো, অন্য কিছু করতে বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তুমি এমন কথা আমাকে বলো না। আমি এটা করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার পক্ষে সবই সম্ভব। যে মেয়ে বাবা মাকে ধোঁকা দিয়ে পালাতে পারে, সেই মেয়ে বাবা মাকে ধোঁকা দিয়ে টাকাও আনতে পারে। আমি কাউকে ধোকা দিইনি দীপক, আমি তাদের সব জানিয়েছিলাম। আমি জানিয়েছিলাম আমি সাজুকে ভালোবাসি। হ্যাঁ, এবারও জানাবে। জানাবে তোমার জামাইয়ের ব্যবসার জন্য টাকা দরকার। মেয়েকে ফেলেছে ফেলুক, জামাইয়ের কি দোষ বলো? তাছাড়া তোমার বাবা মা তো আমাকে পছন্দ করেছিল জামাই হিসেবে। আমি তাদের পছন্দের জামাই। তুমি একবার ভেবে দেখেছো বাবা তোমাকে হঠাৎ করে কোথা থেকে এতগুলো টাকা দিবে? কি বলছো এসব তুমি? যার এত বড় অলংকারের ব্যবসা, তার কাছে টাকার অভাব? তাছাড়া তোমার বিয়ের খরচের টাকা, তোমার অলংকার সবই তো রয়ে গেছে, সেখান থেকে দেবে। তুমি তার বড় মেয়ে। আলপনা যদি পায় তাহলে তুমিও পাবে। আলপনা তো আমার মতো অন্যায় করেনি। তুমি কেন অন্যায় করছো? আমি তোমাকে অন্যায় করতে বলেছিলাম? কেন তুমি বিয়ের রাতে সাজুর সাথে পালিয়েছিলে? তারপর পালিয়ে গিয়ে সাজুর সাথে রাতও কাটিয়েছিলে। সাজু আমাকে একটু ছুঁয়েও দেখেনি। আমি সকালে ওখান থেকে চলে এসেছিলাম। কি করেছে না করেছে সেসব আমার জানবার দরকার নেই। অনেক অপমান করেছো, তারপরেও আমি তোমাকে বিয়ে করেছি, এটাই সত্য। কেন বিয়ে করেছিল আমাকে? আমি তো তোমাকে বিয়ে করতে বলিনি। তাহলে সেই রাতে তুমি আমার কাছে কেন ফিরে এসেছিলে? অন্য কোথাও তো যেতে পারতে। ফিরে এসেছিলাম কারণ আমি ভেবেছিলাম তুমি একমাত্র আমার ভরসা হতে পারো। কিন্তু যখন দেখলাম তোমার পরিবার থেকে বাধা, তখন তো আমি চলেই গিয়েছিলাম। তুমি আমাকে ফিরিয়েছিলে। আমি মরতে পর্যন্ত গিয়েছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছিলে। তাহলে কেন তুমি আমাকে বাঁচিয়েছিলে? জীবনের সত্যটা উপলব্ধি করার জন্য। আমাকে ক্ষমা করো দীপক, আমি আর পারছি না। ক্ষমা শব্দটা আমার অভিধান থেকে অনেক আগেই মুছে ফেলেছে। তুমি কাল ও বাড়িতে যাবে, টাকা আনবে, এটাই তোমার একমাত্র কাজ। আমি পারবো না দীপক, দয়া করো আমাকে। পারবে না? ঘরে তুমি আসতে পারো।
কিন্তু একটা শর্তে। কাল তোমার বাবার বাড়ি গিয়ে টাকা নিয়ে আসবে। বলো রাজি? আমি তোমাকে নিয়ে যাব। রাজি? ঘরে এসো। আরে রুবি, কখন এলে বাবা? মাত্রই তো এলাম। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কেউ কিছু বলেনি তো? কেন? কে কি বলবে? না মানে বিয়ের আগে তুমি আমাদের বাড়িতে এসছো, এটা আবার নিয়ে কেউ কোনো কথা বললো কি না? কারণ সবার মানসিকতা তো আর একরকম না, তাই জিজ্ঞেস করলাম। তা ঠিক বলেছেন, কিন্তু কেউ কিছু বলেনি। যাও বাবা, ভিতরে যাও। এই আলপনা, আলপনা, এই যে দেখ মা কে এসছে। বাবা তুমি ভিতরে যাও, আমি একটু বাজারে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। দুপুরে একসঙ্গে আহার করবো। আগে মেশামশাই। হ্যাঁ। বুড়ি, তুই এখনো এই ঘরে বসে আছিস? নবীন ও ঘরে কখন থেকে অপেক্ষা করছে। যা নাস্তাটা নিয়ে যা। আচ্ছা মেয়ে তো তুই, তোর কি আক্কেল কোনোদিন হবে না? সুন্দর একটা শাড়ি পর, সুন্দর করে সেজে গুজে তারপরে নিয়ে যাবি। আচ্ছা পড়ছি। আর শোন, চিঠির কথা বলবি না জানো, যা হবার হয়ে গেছে। এইসব শুনলে আবার ওর মন ভেঙে যাবে। মা, চিঠির কথা লুকাবো? পরে যদি জানে তখন তো ঝামেলা হবে। ঠিক আছে, এমনভাবে বলিস যেন কষ্ট না পাই। আচ্ছা। যা, তাড়াতাড়ি করিস। এতক্ষণের সময় হলো, আমি তো ভেবেছি তুমি আসবেই না। কেন আসতাম না? আপনি আমাদের অতিথি। থ্যাঙ্কস, কিন্তু শুধু অতিথি? আমি কিন্তু তোমাদের এখানে শুধু অতিথি হতে আসিনি, আমি এসেছি হবু আত্মীয় হতে, তোমার সাথে একটু বোঝাপড়া করতে। তোমার খারাপ লাগে না তো? না না, খারাপ লাগে না, বরং ভালো লাগে। আমার মনে হয় একটা স্থায়ী সম্পর্কের আগে দুজন দুজনকে খুব ভালো করে চেনা উচিত। এই জায়গাটায় না আপনার সাথে আমার অদ্ভুত একটা মিল আছে। এটা ভালো লক্ষণ। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ভয় পাইয়ে দিচ্ছ? কিরকম গুরুত্বপূর্ণ কথা? অনেক গুরুত্বপূর্ণ কথা। কথাগুলো শোনার পর হয়তো আপনি আপনার সিদ্ধান্ত বদলে নিতে পারেন, অর্থাৎ বিয়ে করা থেকে বিরত থাকতে পারেন। শুনতেই হবে? এখন তো শুনতেই হবে। এখন যদি আপনাকে না বলি তাহলে সারা জীবন মনের ভিতর একটা খচখচ রয়ে যাবে। সেটা কি ভালো হবে? বেশ, তোমার গুরুত্বপূর্ণ কথাটি বলো, শুনি। এত তাড়া কিসে? আগে নাস্তাটা করুন, সময় তো চলে যাচ্ছে না। ওকে, টেক ইউর টাইম। কি হলো? যাও। চলো ফিরে যাই। আমি
আমি পারবো না দীপক। তুমি যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। যাবে কি যাবে না বলো? ঠিক আছে, যাচ্ছি। যেভাবে বলেছি সেভাবে এই কাজটা করে আসবে, কোনো নড়চড় যেন না হয়। যাও। মা, মা, খবরদার, খবরদার, তুই বাড়িতে ঢুকবি না। কেন মা? কেন ঢুকবো না? আমি তোমার মেয়ে না? না, আমি তোর মা না, তুই এ বাড়ির কেউ না। কি বলছো মা? আমি তোমার কেউ না? যেদিন তুই এই বাড়ির চৌকাঠ পেরিয়ে বেরিয়ে গেছিস সেদিন থেকে তুই এই বাড়ির কেউ না। বেশ মা, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। কি হলো? টাকা কই এনেছো? না। না মানে? আমি কিছু বলতে পারিনি। আর চাইলেই কি টাকা দিয়ে দিবে? তাহলে এসেছো কেন? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কল্পনা এসেছিল, দিদি এসেছিল? কোথায়? চলে গেছে। চলে গেছে নাকি তুমি ওকে যেতে বলেছো? আমি ওকে চলে যেতে বলেছি। কোথায় যাস আলপনা? আলপনা, আলপনা, আলপনা শোন। চলো। জানতাম কথাগুলো শোনার পর আপনার আর কিছুই বলবার থাকবে না, এটাই স্বাভাবিক। একটা মেয়ের অতীত কখনোই তার হবু বর মেনে নেবে না। আপনি কি করবেন বলে ঠিক করেছেন? তুমি তাহলে বলে দাও আমার এখন কি করা উচিত। আপনার উচিত এখন আমার বাবা মাকে স্পষ্ট জানিয়ে দেয়া
আপনি আমাকে বিয়ে করতে পারছেন না। তারপর? তারপর আর কি, নতুন কাউকে খুঁজে নেবেন আপনার স্ত্রী হিসেবে। আর তুমি? তুমি ফিরে যাবে কবিরের কাছে, তাই তো? না, কারণ আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না, এটা সম্ভব না। কিন্তু কবির যে তোমাকে প্রত্যাশা করবে। করবে না, সে কথা সে আমায় বুঝিয়ে দিয়েছে। সে আমাকে ঘৃণা করে। তার মানে তুমি কবিরের কাছে ফিরে যাচ্ছ না? কাকা, ছেলেটার নাম কি নবীন মাধব? হ্যাঁ, নবীন মাধব। তাতে কি হয়েছে? না মানে আমি ওকে জিজ্ঞেস করে নেব। আলপনার সঙ্গে তোমার কোনো বিশেষ কথা হয়েছে? আমার সাথে কথা হয়েছে। সব মিলে কেমন করে হবে? তাকে বলে দিও আমার সবগুলোই পছন্দ হয়েছে। মুখপুরের কথা ছিঁড়ে দেখো, সবগুলো নিলে নবীন কি ভাববে? কি বললে? পারবে না? না, পারবো না। আমার মুখের ওপর এভাবে বলতে পারলে তুমি? একবার ভালোবেসে দেখো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব। স্মৃতিতে এখন আলপনা।